বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রামে বাস করত রবি আর তার স্ত্রী মিতা। তাদের ছোট্ট সংসার ছিল। অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। একদিন বিকেলের দিকে হঠাৎ মিতার বাবার বাড়ি থেকে একজন লোক দৌড়ে এসে খবর দিল যে মিতার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছেন। খবরটা শোনার পর মিতার মন ভেঙে গেল। তার বাবার বয়স অনেক হয়েছে। ছোটবেলা থেকে বাবাই ছিল তার সবচেয়ে কাছের মানুষ। মিতা বারবার বাবার কথা ভাবতে লাগল। তার চোখে পানি চলে এলো। রবি তাকে শান্ত করার চেষ্টা করল। সে বুঝতে পারছিল যত দ্রুত সম্ভব শ্বশুর বাড়িতে পৌঁছানো দরকার। আমি এখনই বাবার কাছে যেতে চাই। চলো, আর দেরি করলে রাত হয়ে যাবে। দুজন দ্রুত রওনা দিল। শ্বশুর বাড়ি যেতে হলে প্রথমে একটি জঙ্গল পেরোতে হয়, তারপর একটি বড় মাঠ, তারপর আরো কিছুটা পথ গেলে মিতার বাবার বাড়ি। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল। আকাশে সূর্য ডুবে যাচ্ছিল, পাখিরা বাসায় ফিরছিল। রবি আর মিতা হাঁটতে হাঁটতে মিতার বাবার কথাই বলছিল। মিতার মন খুব খারাপ ছিল। সে শুধু ভাবছিল বাবার অবস্থা এখন কেমন। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। জঙ্গলের পথটা বেশ নির্জন ছিল। বট বট গাছের ছায়া রাস্তার উপরে ছিল। চারপাশে ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যাচ্ছিল। সময় যত যাচ্ছিল অন্ধকার তত বাড়ছিল। অনেকটা পথ পার হওয়ার পর তারা জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছাল। সেখানেই ছিল একটি বিশাল পুরনো বটগাছ। গাছটি এত বড় ছিল যে তার ডালপালা অনেক দূর পর্যন্ত ছড়িয়েছিল। গাছের পাতাগুলো বাতাসে দুলছিল। রাত তখন অনেকটাই নেমে এসেছে। হঠাৎ তারা দেখতে পেল বটগাছের নিচে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন। এত রাতে ওই নির্জন জায়গায় কাউকে দেখে তারা অবাক হয়ে গেল। বৃদ্ধার গায়ে সাদা ময়লা কাপড়, চুলগুলো এলোমেলো। তিনি চুপচাপ তাদের দিকে তাকিয়েছিলেন। বাবা, একটু সাহায্য করবে? কি হয়েছে ঠাকুমা? ওই তাঁবুতটার ঢাকনাটা খুলে দাও, আমি পারছি না। রবি আর মিতা তখন দেখতে পেল বটগাছের নিচে একটি পুরনো কাঠের তাঁবুত রাখা আছে। তাঁবুতটি ধুলোমাটি আর শুকনো পাতায় ঢাকা ছিল। দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে ওখানে পড়ে আছে। তাঁবুতটা দেখে মিতার বুকের ভেতর কেমন যেন করে উঠল। তার মনে হচ্ছিল এখানে কিছু একটা অস্বাভাবিক আছে। চারপাশের বাতাসও হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ঝিঁঝিঁ পোকার শব্দ একেবারে বন্ধ হয়ে গেল। পুরো জায়গাটা অদ্ভুত নীরব হয়ে উঠল। রবি, আমার ভালো লাগছে না, চলো চলে যাই। 1 মিনিট, খুলে দিয়েই চলে যাব। রবি ধীরে ধীরে তাঁবুতটার দিকে এগিয়ে গেল। বৃদ্ধা তখনও চুপচাপ দাঁড়িয়েছিল। মিতা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। রবি তাঁবুতের কাছে গিয়ে হাত বাড়াল। আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ চারপাশে তীব্র আলো ছড়িয়ে পড়ল। মনে হলো যেন একসঙ্গে অনেকগুলো বিদ্যুতের ঝলকানি দেখা দিল। বটগাছের ডালপালা প্রবলভাবে নড়তে শুরু করল। বাতাস প্রচণ্ড জোরে বইতে লাগল। মাটি পর্যন্ত কেঁপে উঠল। মিতা ভয়ে চিৎকার করে উঠল। রবি তাড়াতাড়ি পিছিয়ে এলো। তারপর তারা দেখতে পেল বৃদ্ধা মহিলা আর সেখানে নেই। তিনি যেন মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেছেন। আলোর ঝলকানি ধীরে ধীরে কমে আসতেই তাঁবুতের ভেতর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হতে শুরু করল। ধোঁয়াটা ধীরে ধীরে বড় হতে লাগল। তারপর সেটি এক ভয়ঙ্কর ডাইনিভূতের আকার ধারণ করল। অন্ধকারের মধ্যে তার চোখ দুটো জ্বলজ্বল করছিল। চারপাশে অদ্ভুত হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। রবি, পালাও, দৌড়াও। আর এক মুহূর্ত দাঁড়াল দুজন না। তারা প্রাণপণে দৌড়াতে শুরু করল। পেছন থেকে সেই ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল ডাইনিভূতটা তাদের পেছনেই রয়েছে।
রবি আর মিতা যত দ্রুত সম্ভব জঙ্গল ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগল। তাদের বুক ধড়ফড় করছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু ভয়ের কারণে তারা থামল না। অনেকক্ষণ দৌড়ানোর পর তারা দূরে একটি ছোট কুঁড়ে ঘর দেখতে পেল। ঘরের ভেতরে একটি প্রদীপ জ্বলছিল। সেই আলো দেখে তাদের মনে একটু সাহস ফিরে এলো। তারা দ্রুত ঘরের সামনে গিয়ে দাঁড়াল। সেখানে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তাদের ভীত অবস্থা দেখে তিনি অবাক হলেন। আমাদের বাঁচান। কি হয়েছে তোমাদের? বটগাছের কাছে একটা ভয়ঙ্কর জিনিস দেখেছি। ভদ্রলোক তাদের ভেতরে নিয়ে গেলেন। দরজা বন্ধ করে শান্তভাবে বসতে বললেন। তারপর তিনি বলতে শুরু করলেন, অনেক বছর আগে ওই বটগাছের কাছে এক তান্ত্রিক কালো জাদু করত। একদিন তার ডাকা এক অশুভ শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে গ্রামের লোকেরা সেই শক্তিকে একটি তাঁবুতের মধ্যে বন্দি করে রাখে। কিন্তু সেই শক্তি মাঝে মাঝে বৃদ্ধা মহিলার রূপ ধরে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করে। যদি কেউ তাঁবুত স্পর্শ করে, তাহলে সেই অশুভ শক্তি কিছু সময়ের জন্য মুক্ত হয়ে যায়। সব কথা শুনে রবি আর মিতা আরো ভয় পেয়ে গেল। সেই রাতটা তারা কুঁড়ে ঘরেই কাটাল। বাইরে গভীর অন্ধকার, মাঝে মাঝে বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। কখনো মনে হচ্ছিল কেউ যেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে, কখনো আবার দূর থেকে অদ্ভুত হাসির শব্দ ভেসে আসছিল, কিন্তু কেউ দরজা খোলেনি। ধীরে ধীরে রাত কেটে গেল। ভোরের আলো ফুটতেই সব শব্দ থেমে গেল। পরিবেশ আবার স্বাভাবিক হয়ে উঠল। ভদ্রলোক তাদের নিরাপদ রাস্তা দেখিয়ে দিলেন। রবি আর মিতা সেই পথ ধরে মিতার বাবার বাড়িতে পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখল মিতার বাবা আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন। এতে তাদের মন অনেকটা শান্ত হল। কয়েকদিন পরে তারা গ্রামের লোকদের কাছে পুরো ঘটনাটি বলল। সব কথা শুনে গ্রামের এক বৃদ্ধ অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তোমরা যে কুঁড়ে ঘরের কথা বলছো, সেখানে তো বহু বছর ধরে কেউ থাকে না। এই কথা শুনে রবি আর মিতা স্তব্ধ হয়ে গেল। তাহলে সেদিন রাতে যে ভদ্রলোক তাদের আশ্রয় দিয়েছিলেন, তিনি কে ছিলেন? তিনি কি মানুষ ছিলেন, নাকি অন্য কেউ? সেই প্রশ্নের উত্তর তারা আর কোনোদিন জানতে পারেনি। তবে আজও গ্রামের মানুষ বলে, গভীর রাতে সেই বটগাছের পাশ দিয়ে গেলে মাঝে মাঝে একজন বৃদ্ধা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর কেউ যদি তার কথা শুনে তাঁবুতের কাছে যায়, তাহলে বটগাছের চারপাশে হঠাৎ বিদ্যুতের মতো আলো ছড়িয়ে পড়ে। তারপর কি হয় তা আর কেউ বলতে পারে না। বর্ধমান জেলার পোস্ট অফিসে কাজ করতেন রাজু চ্যাটার্জি। খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন, কাজে খুবই আগ্রহী। কিন্তু তিনি জানতেন না আজকের যে চিঠিটা আসতে চলেছে, তার এই চিঠি জীবনের শেষ চিঠি। রাজুর কাছে এসে বড় সাহেব বললেন, রাজু, তোমার এখান থেকে বদলি হয়ে গেছে। তুমি চলে যাও বর্ধমান জেলার শেষ প্রান্তে শালবনী গ্রামে, সেখানেই তোমার ট্রান্সফার হয়েছে। রাজু শালবনী গ্রামের নাম শুনেই মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে শালবনী গ্রামের সম্বন্ধে কিছু একটা ঘটনা শুনেছিল, যেই ঘটনাটি তাকে মনে মনে ভয়ের সৃষ্টি করেছে। এই বিষয়টি নিয়ে খুবই চিন্তায় পড়ে গেল, কিন্তু কিচ্ছু করার নেই। তাকে সেখানে যেতেই হবে, না গেলে তার চাকরিটাই আর থাকবে না। কিন্তু তার মনের মধ্যে যে ভয়টা ছিল, সেটি হলো শালবনী গ্রামের নূপুরের আওয়াজ। হ্যাঁ, এই ঘটনাটি অনেকদিন আগেই শুনেছিল, কিন্তু কিচ্ছু করার নেই। 2 দিন পর রাজু ট্রেনে উঠে বসল। বর্ধমান জংশন থেকে শালবনী যেতে গেলে
খুব একটা বেশি টাইম লাগে না। রাজু ট্রেনের মধ্যে বসেও সেই একই কথা কিন্তু তার মাথার মধ্যে ঘুরছিল। সে এটাই ভেবে চিন্তায় ছিল সেখানে গিয়ে সে কি করে থাকবে। অবশেষে শালবনী স্টেশনে এসে পৌঁছালো সন্ধ্যার দিকে গাড়ি। তারপর ওখান থেকে গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলল শালবনী গ্রামের দিকে। শালবনী গ্রামের ঘটনাটি তাকে মনে মনে ভয় ধরালেও সে কুসংস্কার ভেবে জিনিসটাকে উড়িয়ে দিচ্ছে। তার মনের মধ্যে ভয় বাঁধতে দিচ্ছে না, কিন্তু তাও তার মনের মধ্যে একটু হলেও ভয় ধরে আছে। এই সব কথা চিন্তা করতে করতে অবশেষে রাজু পৌঁছালো শালবনী ডাকঘর। সেখানে একজন ভদ্রলোক বসেছিলেন। রাজু সোজা তার কাছে গিয়েই পৌঁছালো এবং তাকে জিজ্ঞাসা করলো, কে আপনি? ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, নমস্কার স্যার, আমি অজয়। আমি এই অফিসে পিয়নের কাজ করি। আচ্ছা অজয়, এখানে কি আর কেউ থাকে না? অজয় কিছুক্ষণ চুপ থেকে তারপরে বলল, না না স্যার, দিনের বেলায় থাকে, কিন্তু রাতের বেলায় কেউ থাকে না। এই কথাটি বলে তারা দুইজন ঘরের ভিতরে চলে গেল। কিছুক্ষণ বসে থাকার পর তারপরে তারা খাওয়া দাওয়া শেষ করে অজয় উঠে দাঁড়ালো। রাজু জিজ্ঞাসা করলে অজয় বলে, আমি আর এখানে থাকতে পারবো না, আমাকে বাড়ি যেতেই হবে। অনেকক্ষণ ধরে রাজু বোঝালেও সে কিছু মতেই শোনে না। বলে, আমার চাকরি থাকলে থাক, না হলে আমি চললাম। এই বলে অজয় ওখান থেকে বেরিয়ে গেল। রাজু অবাক হয়ে তাকিয়ে রইলেন, কিন্তু কিচ্ছু বলতে পারল না। আর অজয় গ্রামের রাস্তা ধরে হেঁটে চলতে লাগলো। অজয় কিন্তু মনে মনে ভয় পাচ্ছিল, কিন্তু তাকে যেহেতু বাড়ি যেতেই হবে তার জন্য সে খুবই দ্রুত হাঁটতেছিল। হঠাৎ তার কানে কিছু একটা শব্দ ভেসে এলো। সঙ্গে সঙ্গে অজয় ওখানেই দাঁড়িয়ে পড়ল। তার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো। সে ভয়ে কাঁপতে লাগলো, আর এগুতে পারছে না। ঠিক তখনই তার মনে হলো তার পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর অজয় পেছনের দিকে ঘুরে তাকাতেই দেখে সে অবাক হয়ে গেল। ঠিক তখনই একটা বিকট চিৎকার ভেসে একটা বিকট চিৎকারে সমস্ত কিছু শান্ত হয়ে গেল। কিন্তু কে জানে আর কত কি ঘটতে চলেছে এই গ্রামে। প্রত্যেক দিনকার মতো সকালটা বেশ ভালোই ছিল। কিছুক্ষণ পরেই হঠাৎ রাজুর কাছে একজন ভদ্রলোক আসে। এসে ভদ্রলোক রাজুকে বলে, আজ্ঞে বাবু, অজয় মারা গেছে কাল রাতে, আর সে আসতে পারবে না। কিন্তু কিভাবে, কি করে এই ঘটনাটি ঘটলো? আজ্ঞে বাবু, আমি ঠিক বলতে পারছি না, তবে আমিও সকালবেলায় দেখলাম। আমি জানি না বাবু, আমি আসছি এখন। এই খবরটা জানিয়ে দিয়ে ভদ্রলোক ওখান থেকে চলে গেলেন। রাজুর মাথার মধ্যে এখন চিন্তা বাড়তে চলেছে। কি হচ্ছে এসব? কেনই বা হচ্ছে? কি জন্য আমি এই গ্রামে আসতে গেলাম? তার মাথার মধ্যে এখন এই চিন্তাই চলছে। ঠিকমতো আগের দিন রাতেও তার ঘুম হয়নি। জানি না আরো কত কি হতে চলেছে। এই চিন্তায় রাজু ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারল না। রাত হতেই রাজু খুব তাড়াতাড়ি বিছানার মধ্যে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর তার কানের মধ্যে একটা আওয়াজ ভেসে এলো। আওয়াজ ভেসে আসতেই রাজু বিছানা থেকে উঠে বসল। রাজু ভাবতে থাকলো, এটা কিসের আওয়াজ? সে জানলার দিকে তাকিয়ে দেখল। সে জানলার দিকে তাকাতেই আওয়াজটা যেন একটু দূরে চলে গেল।
ঠিক আবার মনে হচ্ছে দরজার পাশে এসে আওয়াজটা আসছে। কিন্তু এই আওয়াজটা কিসের? এ তো কোনো মেয়ে ছেলে পায়ের নুপুরের আওয়াজ মনে হচ্ছে। রাজুর মনের মধ্যে ভয় বাসা বাঁধতে লাগলো। সে সাহস করে ওখানে যেতেও পারছে না। রাজু যে কিভাবে রাতটা কাটাবে সেই কথা চিন্তা করতে করতে কখন সে ঘুমিয়ে গেল। পরের দিন রাত্রে সেই একই রকম আওয়াজ আবার রাজুর কানে আসতে লাগলো। রাজু এরপর ঠিক করলো সে এর একটা বিহিত করেই ছাড়বে। রাজু তাড়াতাড়ি অফিস থেকে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়েই দেখলো একজন মহিলা তার অফিসের কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। কে আপনি? রাজু জিজ্ঞাসা করতেই মহিলা ওখান থেকে যেতে লাগলো। রাজু ঠিক তার পেছন পেছন যেতে লাগলো, কিন্তু রাজু জানতো না তার জন্য কি অপেক্ষা করছে, কি হতে চলেছে তার জীবনে। সেটা যদি জানতো হয়তো রাজু কখনোই যেত না। জঙ্গলের ভিতরে আসতেই মহিলাটি ওখানেই দাঁড়িয়ে গেল। পিছন পিছন আসা রাজু থেমে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবার পর রাজু ঠিক করলো মেয়েটাকে এরপর জিজ্ঞাসা করাই যাক। সেই ভেবেই রাজু যখন মেয়েটাকে জিজ্ঞাসা করলো, কে আপনি, কি করছেন এত রাতে, ঠিক তখনই যা ঘটল তা কখনো কল্পনাও করেনি। কিছুক্ষণের মধ্যেই সব কিছু শেষ হয়ে গেল। পরের দিন সকালে রাজুর লাশটি পোস্ট অফিসের পাশেই পাওয়া গেল। তারপর চিরদিনকার জন্য পোস্ট অফিসটি বন্ধ হয়ে গেল। আজকে হয়তো রাজুর এই বদলিটা যদি না হতো, রাজুর জীবনে এরকম ঘটনা হয়তো কখনোই ঘটতো না। শালবনী গ্রামটি যে এত অভিশপ্ত, এর আগে এটা কখনো কেউই কল্পনা করেনি। একটি ছোট গ্রামের পাশে ছিল একটি পুরনো বাস স্টপ। দিনের বেলায় সেখানে অনেক মানুষ আসতো যেত, কিন্তু রাত হলেই জায়গাটি একেবারে ফাঁকা হয়ে যেত। গ্রামের মানুষদের মধ্যে একটি অদ্ভুত গল্প প্রচলিত ছিল। তারা বলতো মাঝরাতে সেখানে একজন অচেনা যাত্রী এসে বসে থাকে। একদিন রাহুল নামের এক ছেলে শহর থেকে ফিরতে দেরি করে ফেলল। শেষ বাস থেকে নেমে সে একা বাস স্টপে দাঁড়িয়ে রইল। চারদিকে ছিল নিস্তব্ধতা, শুধু দূরে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল। এত রাতে এখানে কেউ নেই কেন? হঠাৎ রাহুল লক্ষ্য করল বাস স্টপের এক কোণের বেঞ্চে একজন বৃদ্ধ বসে আছেন। তিনি সাদা কাপড়ে চুপচাপ রাস্তার দিকে তাকিয়েছিলেন। রাহুল অবাক হয়ে গেল, কিছুক্ষণ আগেও সেখানে কেউ ছিল না। কাকু, আপনি কি বাসের জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ব্যাঙ্গালোর শহরে বড় অ্যাপার্টমেন্টে থাকতো অরিন্দম। সে ছোটবেলায় তার মা বাবার সাথে কলকাতায় চলে এসেছিল।
এবং কলকাতা থেকে ভালো করে পড়াশোনা করে সে এখন ব্যাঙ্গালোরে একটি ভালো চাকরি করে। গাড়ি বাড়ি সব রকমই সুযোগ সুবিধা আছে। আজকে অরিন্দমকে বিশাল চিন্তিত করে দিয়েছে তার ঘটে যাওয়া জীবনের কিছু কাহিনী। কারণ আজকে তার কাকা হরিদাস তাকে চিঠি লিখে পাঠিয়েছে। তাদের খারাপ সময়ে তার কাকার জন্য তাদেরকে গ্রাম ছাড়তে হয়েছিল। সেই কাকার আজ চিঠি পেয়ে অরিন্দম খুব চিন্তায় পড়ে গেছে। তাই সে কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না। কারণ তার কাকা চিঠির মধ্যে যেটা লিখেছে, অরিন্দম, আমি জানি তুই হয়তো আমার এই চিঠি পড়ে অবাক হয়ে যাবি। হয়তো আমার ওপর এখনো রাগ করে আছিস। রাগ করাটাই স্বাভাবিক। আমি তোর বাবা আর তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি। আজ এত বছর পরে আমি সেই ভুলের শাস্তি পেয়েছি। আমার সব শেষ হয়ে গেছে। তোর কাকিমা আর বেঁচে নেই। আমার 2 ছেলেও মারা গেছে। এই বিশাল বাড়িতে আমি একা থাকি। দিনের পর দিন শুধু নিজের পাপের কথা মনে পড়ে। রাতে ঘুম আসে না। মনে হয় তোর বাবার সঙ্গে যা করেছি তার জন্য ঈশ্বর আমাকে ক্ষমা করেননি। আমার শরীরও আর ভালো নেই। আমি জানি না আর কতদিন বাঁচব। তাই আমার শেষ ইচ্ছা, তুই একবার গলিগ্রামে ফিরে আয়। আমার সমস্ত জমি জায়গা আর সম্পত্তি তোর হাতে তুলে দিতে চাই। তারপর আমি শান্তি নিয়ে মরতে চাই। আমাকে মুক্তি দে বাবা। একবার ফিরে আয়। তোর অপরাধী কাকা হরিদাস। চিঠিটি পড়া শেষ করেও অনেকক্ষণ চুপচাপ বসে রইল অরিন্দম। ঘরের মধ্যে এক অদ্ভুত নীরবতা। শুধু দেয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। চিঠির প্রতিটি লাইন তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল বহু বছর আগের একটি দৃশ্য। সে তখন মাত্র 5 বছরের শিশু। সেদিন তাদের গ্রামের বাড়ির উঠোনে ভয়ঙ্কর ঝগড়া হচ্ছিল। তার কাকা চিৎকার করছিল। তার মা চুপচাপ দাঁড়িয়ে কাঁদছিলেন। আর তার বাবা মাথা নিচু করে সব শুনছিলেন। সেই রাতেই তারা গ্রাম ছেড়ে কলকাতায় চলে গিয়েছিল। তারপর আর কখনো গলিগ্রামে ফিরে যায়নি। অরিন্দম মাথা নিচু করে বসে রইল। একদিকে পুরনো অপমান, অন্যদিকে একজন অসহায় বৃদ্ধ মানুষের অনুতাপ। সে বুঝতে পারছিল না কি করবে। যাবে নাকি যাবে না। রাত যত বাড়ছিল তার মনের অস্থিরতাও তো বাড়ছিল। অবশেষে গভীর রাতে সে সিদ্ধান্ত নিল, যাই হোক একবার তাকে ফিরতেই হবে। পরদিন ভোরে ট্রেনে উঠে বসল অরিন্দম। দীর্ঘ যাত্রার পর বিকেলের দিকে সে বর্ধমান পৌঁছাল। সেখান থেকে গাড়িতে করে গলিগ্রামের দিকে রওনা দিল। প্রায় 25 বছর পর সে নিজের গ্রামে ফিরছে। গ্রামের রাস্তা ধরে যেতে যেতে তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি কাজ করছিল। চারপাশে সবকিছু বদলে গেছে, তবুও কোথাও যেন শৈশবের স্মৃতি লুকিয়ে আছে। অবশেষে সে পৌঁছালো তাদের পুরনো বাড়ির সামনে। বাড়িটা আগের চেয়েও বড় লাগছিল, কিন্তু কোথাও কোনো মানুষের শব্দ নেই। চারপাশ নিস্তব্ধ। বাতাসে কেমন একটা অদ্ভুত গন্ধ। সত্যি কখনো ভাবতে পারিনি নিজের গ্রামে এসে এত সুন্দর একটা শান্তি অনুভূতি হবে। এরপর কাকাকে ডাকা যাক। কাকা, আমি অরিন্দম। তুই এসেছিস বাবা? তারপর তাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। সেই রাতে অনেকক্ষণ ধরে তারা কথা বলল। হরিদাস তাকে জমি জায়গার কাগজপত্র দেখাল। কোন জমি কোথায় আছে সব বুঝিয়ে দিল। শেষে ক্লান্ত গলায় বলল, এরপর আমি শান্তি পেলাম বাবা। আমার মুক্তি হবে এরপর। কিন্তু আমি এই সম্পত্তি নিয়ে কি করব? তুই যা খুশি কর বাবা, কিন্তু আমাকে মুক্তি দে। বিক্রি করে দে, না হলে তুই নিজে এখানে থাক। অন্তত আমার এই পাপের বোঝা থেকে আমাকে মুক্তি দে। কথাগুলো বলার সময় বৃদ্ধ মানুষের চোখে যেন এক অদ্ভুত শান্তি দেখা যাচ্ছিল। রাত অনেক হয়ে গিয়েছিল। অরিন্দম নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু সে জানত না, পরদিন সকালে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যের মুখোমুখি হতে চলেছে সে।
পরদিন সকালে পাখির ডাক শুনে তার ঘুম ভাঙল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 8টা। এখন কি কাকাকে ডাকবো? কাকাকে ডাকা কিন্তু ঠিক হবে না, তিনি বৃদ্ধ মানুষ। যাই, গ্রামের দিকে গিয়ে কোনো চায়ের দোকান পাই নাকি, সেখানে গিয়ে একটু চা খেয়ে নেব। এখানে যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ইনি হচ্ছেন অমরেশ কাকা। আমি ছোটবেলায় এনাদের বাড়িতে এসে খুবই খেলা করতাম। জানি না কাকা আমাকে চিনতে পারবে কিনা। কাকা কেমন আছো? আমাকে চিনতে পারছো কাকা? আমি অরিন্দম, হরিদাস কাকার ভাইপো আমি। আমার বাবা হচ্ছে শম্ভু, যে তোমার বন্ধু ছিল। আমাকে চিনতে পারছো না? আমি এখানে ছোটবেলায় খুব খেলা করেছি। কাল এখানে আমি রাত্রেবেলায় এসেছি কাকা। আরে অরিন্দম বাবা, ভালো আছো? আমি তোমাকে চিনতে পারিনি বাবা, কিছু মনে করো না। তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিল। তোমার বাবাকে আমি কত বুঝিয়েছিলাম এটার জন্য কেস লড়তে, কোর্টে যেতে, কিন্তু তোমার বাবা আমাদের কোনো কথা শোনেনি। কিন্তু তুমি এখন হঠাৎ এখানে কেন? তুমি কি তোমার হরিদাস কাকার মৃত্যুর খবর নিতে এসেছো বাবা? হরিদাসের মৃত্যু কিন্তু খুবই ভয়ানক একটা কারণে হলো। তাবুত, এই তাবুত অভিশপ্ত তাবুত। অরিন্দম কাকার মৃত্যুর কথা শুনে চুপচাপ ওখান থেকে চলে এলো। কারণ অরিন্দম মনে মনে ভাবলো, তাহলে কি আমি কাল রাতে যার সাথে কথা বললাম, যে আমাকে জমি জায়গার কথা বলল, তাহলে সে কে ছিল? অরিন্দম তাঁবুতের কথা শুনে অবাক হয়ে গেল এবং মনে মনে ভাবলো যে এই তাঁবুত জিনিসটা কি, এটা আমাকে জানতেই হবে। ছোটবেলায় বাবার কাছে সে তাঁবুতের ভৌতিক ঘটনাটা শুনেছিল। সে আর কিচ্ছু ভেবে পাচ্ছিল না। সে মনের মধ্যে জিদ ধরল যে এই তাঁবুত জিনিসটা কি, আমি তা খোঁজ অবশ্যই নেব। সে ঘরের মধ্যে অনেকক্ষণ বসে বসে ভাবল কি করে জানবে এই তাঁবুতের রহস্য। তারপর সে মনে মনে ঠিক করলো, আমি ওই জঙ্গলে যাব, ওই জঙ্গলে গিয়ে এই তাঁবুতের শেষ দেখেই ছাড়ব। ভাবতে যতক্ষণ, কাজ করতেও ততক্ষণ। অরিন্দম সঙ্গে সঙ্গে উঠে সে জঙ্গলের দিকে রওনা দিল। কিন্তু সে জানে না যে জঙ্গলে তার জন্য কি অপেক্ষা করে আছে। হয়তো এই বিষয়টা যদি সে জানতো, সে কোনো দিনই ওই জঙ্গলে যেত না। কিন্তু এরপরে যা ঘটতে চলেছে সেটা সে কোনো দিনও ভাবেনি যে তার সাথে এমন কিছু হবে। সে দুঃখ কষ্ট নিয়ে হঠাৎ করে জঙ্গলের মধ্যে থেমে গেল। সে কিছু একটা শুনতে পেল। তারপরে সে ওখান থেকে গিয়ে একটা গাছের আড়াল খুঁজতে লাগলো, যেখানে ও লুকিয়ে লুকিয়ে এটা দেখতে পাবে। একটা বড় পিপলের গাছের কাছে গিয়ে সে লুকিয়ে পড়ল। তারপর যা ও দেখলো সেটা ও কোনো দিনও ভুলতে পারবে না। চারজন মানুষ গোটা শরীরে কালো কাপড়ে ঢাকা একটা তাঁবুত কাঁধে করে নিয়ে আসছে। অরিন্দম চুপচাপ হয়ে বসে রইল এবং সে দেখলো তারা ওইদিকে চলে গেল। তারপর হঠাৎ তার সামনে এসে ওই চারজন ভূত তাকে ঘিরে ধরলো এবং তাকে মারতে চাইলো। ঠিক সেই সময় হলো চমৎকার, একজন সাধু বাবা এসে অরিন্দমকে বাঁচিয়ে নিল। অরিন্দম সাধু বাবার কাছে চুপ করে পড়ে রইল, আর সাধু বাবা তার মন্ত্র শক্তি দিয়ে সেই চারজন ভূতকে শেষ করে দিল। অরিন্দম, তুমি এই জঙ্গলে আর কোনোদিন এসো না। এই তাঁবুত তোমার পুরো বংশকে শেষ করে দিয়েছে এবং তোমাকেও করে দেবে। তাই আমি তোমাকে বলছি, তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও, আর কোনোদিন এখানে এসো না। অরিন্দম জোরহাত করে সাধু বাবাকে প্রণাম করে ওখান থেকে চলে এলো। অরিন্দম চলে আসার পরই সাধু বাবা আচমকা উধাও হয়ে গেল। অরিন্দম তারপর সে সমস্ত কিছু জমি জায়গা বিক্রি করে আবার ট্রেন ধরে সে ব্যাঙ্গালোরের দিকে রওনা দিল। আর সে এটা ঠিক করে নিল, সে আর কোনো দিন তার গ্রামে ফিরবে না। কারণ তার আর গ্রামে ফেরার মতো কিছুই রইল না, না তার পরিবার, না তার কাকা জ্যাঠা কেউ। আজ অরিন্দম পুরো একা হয়ে গেল।